সুপ্রভাত। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল আজকে সবার প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, কেননা আজ ছেলে টিচার আসবে। তো ছেলে টিচার আসলে ঘরটাকে আগে পরিষ্কার করতে হবে, যার জন্য সকালে আগে বিছানাকে উঠিয়ে নেব। আজ কিন্তু ছেলেও সকাল সকাল উঠে গেছে, মানে যেদিন করে ওর টিউশন থাকে সেদিন করে ওর মনে হয় টেনশনে সকালে ঘুম পায় না। ও না ডাকলেও কি সুন্দর একা একাই উঠে পড়ে, উঠে ব্রাশ নিয়ে চলে গেছে কলের পাড়ে। তো আমি ওকে জল উঠিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। বিছানাপত্রগুলোকে রেডি করে গুছিয়ে সমস্ত ঘর ঝাড় দিয়ে একটুখানি মুছে নেব। আবার পরে না হলে মুছতে অনেকখানি লেট হয়। আর আজকে আমি এক জায়গায় যাওয়ার কথা, সেটা হচ্ছে বিয়ের বাড়ি। তো জানি না এখনও সমস্ত কাজ পড়ে আছে, কখন বিয়ে বাড়িটা যাব। দেখো, আমার কিন্তু প্রত্যেকটা নাইটি শর্ট হয়, কিন্তু এই নাইটিটা মনে হচ্ছে আমার নিচটা একটুখানি কেটে বাদ দিতে হবে, কেননা একদম পায়ের নিচে ঢুকে যাচ্ছে। তো প্রথমে ভাবিনি যে এতটা লং হবে। সাধারণত গোল গলা নাইটিগুলো আমার সবই ছোট হয়, আর অ্যালেন কাট যেগুলো থাকে সেগুলো কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর দেখবে বাড়িতে আমি যে নাইটিগুলো গোল গলা পরি সেগুলো সব শর্ট হয়ে যায়, নিচ দিক থেকে এই পেটিকোটটা বের হয়ে যায়। অ্যাকচুয়ালি এই নাইটিগুলো যেগুলো পরছি সেগুলো বেশিরভাগই গিফট, যেরকম ভাইফোঁটা, বার্থডে, তারপরে তোমার হচ্ছে জামাই ষষ্ঠী, নানান ধরনের অনুষ্ঠানে কেউ না কেউ গিফট করেছে, এই জন্য ঠিকঠাক মাপের নয়। আর এই নাইটিটা আমাকে প্রিয়া গিফট করেছে। আর এই নাইটিটা কিন্তু ওর দোকানেরই, ও যখন লাইভ করতো। এখনও প্রচুর নাইটি আছে আর লাইভ করা বাকি। তো এই নাইটিটা ও আমাকে গিফট করেছিল, তো অনেক দিনই দিয়েছিল। তো আমি তো পাতলা, নাইটিগুলোকে প্রথমে চাপিয়ে নিতে হয়, খানিকটা চাপিয়ে নিয়েছি, কিন্তু টেলারকে বলিনি যে নিচটা শর্ট করতে হবে। আমি জানি গোলগলা নাইটির আমার সবই ঠিক হয়ে যায়, বরঞ্চ শর্ট হয়। তো এখন ইউজ করছি, করে দেখলাম যে অনেকটাই লম্বা হয়, আমার কাজ করতে অসুবিধা হয় একটুখানি। এটাকে হয় ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে, আর নয়তো কেটে নিতে হবে। মানে বাড়িতে ইউজ করা জিনিস একটু ঠিকঠাক হলেই কাজ করতে সুবিধা হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল। আর ছেলে তো এত চিল্লাচ্ছে, মুখ ধুচ্ছে আর ডাকছে। তো এবার চলে যাব কলের পাড়ে। কলের পাড়ে গিয়ে সমস্ত বাসনপত্রগুলোকে আগে পরিষ্কার করে নেব। আজ কিন্তু বেশি একটা বাসন নেই, কেননা কালকে রাত্রে রান্না করিনি, যার জন্য বেশি একটা বাসন ছিল না। প্রসাদ খেয়েছি, আর খিচুড়ি প্রসাদ, তো বেশি বাসন এঁঠোও হয়নি, আর বেশি একটা বেরোয়নি বাসন। তো বাসন কটা ধুয়ে নিয়ে ছেলেকে আগে ছেলের ব্রেকফাস্টটা তৈরি করে দেব, ও খেয়ে টিউশনে বসে পড়বে। আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছে সকাল সকাল নদীর পাড়ে। ও রোজ দিন জমি দেখতে দেখতে নদীর পাড়টা একটু ঘুরে আসবে, মর্নিং ওয়াক করবে। তো তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটা লেট আছে, তো চাটা একটু পরে করবো। আজ আগে ছেলের ব্রেকফাস্টটা করে দেব। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, আমি কিন্তু বিছানাপত্র গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, কেননা যদি আগেই না মুছি তাহলে কিন্তু শুকাবে না। ঠান্ডার দিনে ঘর শুকাতে একটুখানি সময় লাগে, আর গরমের দিনে হলে ফ্যানটাকে চালিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেল। এবার বাসনপত্রগুলোকে নিয়ে ঘরে চলে যাব, রান্নাঘরে। এইদিকে আবার দেখছি যে মা কয়েকটা থালা বাসন বাইরে বের করে রেখেছে, তো এগুলোকেও ধুয়ে নিলাম। ছেলের ব্রেকফাস্ট করা হলো, ওকে খেতে দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম ঘরের পিছনটা ঝাড় দিতে। ঘরের পিছন বলতে একদম সামনের দিকটা, এটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে পরে বাদবাকি কাজগুলো করব। আর দেখো, এই যে
রোজ ঝাঁট দিচ্ছি, সকালে রোজ ঝাঁট দিই, আবার বিকেলেও একবার করে ঝাঁট দিই। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না বিকেলের ঝাঁট দেওয়াটা। কিন্তু তারপরেও কিন্তু এত হারে পাতা পড়ে এই জাম গাছটার জন্য। এবার জাম গাছটা এত সুন্দর হয়েছে, লগ বেরোবে, যেহেতু কাঠের প্রয়োজন আছে। দেখো আমাদের অনেক পুরনো ঘর, এগুলো অনেক দিনের ঘর, এগুলোকে না ঠিক করলে আর নয়। এই যে পিছন বারান্দাটা দেখতে পাচ্ছ, বর্ষার দিনে কিন্তু পিছন বারান্দাটাতে জল পড়ে, যার জন্য উপরের টিনগুলো একদমই নষ্ট হয়ে গেছে। এই টিনগুলো ছিল দোতলা ঘরের। দোতলা ঘরটা যখন ভাগাভাগি হয়েছিল, যে সাইডটা পড়েছিল সেই সাইডের টিনগুলো এনে মা ওরা এই ঘরে লাগিয়েছিল। আর কাঠের যে বেড়াগুলো দেখতে পাচ্ছ, সেগুলোও কিন্তু দোতলা ঘরের বেড়াগুলোই একদম ভালো ফ্রেশ তৎকা ছিল তখন, ওগুলো এনে লাগিয়ে দিয়েছে। যার জন্যে কিন্তু এই ঘরটা এখনও কাঠের বেড়া। কি বলো তো, এই কাঠের বেড়াগুলো কিন্তু পুরনো দিনের একটা স্মৃতি রয়ে গেছে, ঠাকুরদাদার আমলের দোতলা ঘরের কাঠের বেড়া। এই জন্য একটুখানি মায়া। কিন্তু কি বলো তো, এগুলো নষ্ট হয়ে গেছে, যার জন্য চেঞ্জ করতেই হচ্ছে। এক সাইড করে খোলা হচ্ছে আর এক সাইড করে চেঞ্জ করা হচ্ছে। এটাই পুরনো স্মৃতি রয়ে গেছে। আর কিন্তু পুরনো স্মৃতি সেরকম করে নেই ঘরের মধ্যে, অন্ততপক্ষে এই টিনগুলো আছে আর হচ্ছে সাইডের বেড়াগুলো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে একদম চলে আসলাম রান্নাঘরে চা করতে। তো চা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, রোজ দিনই তো তোমরা দেখতে পাচ্ছ সকালে আমরা রোজ চা খাই। এক দিদিভাই কমেন্ট করেছে যে দুধ চা খেলে গ্যাস হয়ে যায়, ক্ষতি হয়। কিন্তু কি করা যাবে বলো, এই যে অভ্যাসে পরিণত হয়েছে। তোমাদের দাদাভাই তো কিছুতেই লাল চা খেতে চায় না। একটুখানি ঠান্ডা লাগলে অনেক সময় কিন্তু গোলমরিচ আদা দিয়ে লাল চা খেলে গলাটা ভালো হয়ে যায়। কিন্তু তোমাদের দাদাভাইয়ের যে ওটা চলবে না, যার জন্য দুধ চা করে নেই। দেখো চা কিন্তু হয়ে গেল। প্রথমে 1 কাপ ঢেলে নিলাম। এক দাদা এসেছে, সেই দাদাকে চাটা দিয়ে আসবো, আর পরে বাদবাকিগুলোকে ঢেলে নেব। তো দেখো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। সকালে আমাদের ব্রেড বা ডিম আমলেট বা ডিমের সেদ্ধ, হাফ বয়েল, এগুলো খাওয়ার সামর্থ্য আমাদের নেই। যেটুকু বা করি সেটুকু ছেলেকে দিয়ে দিই। মানে আমার বেটার আমি আমার ছেলেকে দিতে চাই। তো দেখো, সমস্ত চাপত্র খেয়ে বা চায়ের বাসন ধুয়ে আমি বেরিয়ে পড়লাম টিউশন পড়াতে। কেননা আজ যদি আমি বিকেলে বিয়েবাড়ি যাই, তাহলে সকাল সকাল টিউশনটা পড়িয়ে আসবো। এখন বেশি একটা বাজে না, এখন বাজে মোটামুটি 8টা সাড়ে 8টা। টিউশন থেকে ফিরে আসলাম, ফিরে এসে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে এইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। হঠাৎ করেই ফোন আসলো যে একটা আর্টের কম্পিটিশন হবে, ওই যে ঠিক আমাদের রাস্তার উল্টো পাশে যে সেলফ হেল্প গ্রুপের অফিসটা আছে ওখানে। আর এদিকে দেখো বসে আছে কিন্তু প্রিয়া, ওকে হালকা দেখা যাচ্ছে। ওকে ডেকেছিলাম এই কারণেই যে আয়ুষকে পাঠিয়ে দে, সবাই মিলে আর্টের কম্পিটিশনে যোগদান করুক। এই জন্য পুরো ব্যাপারটা জানার জন্য ও কিন্তু আমাদের বাড়িতে এসেছিল। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওর সঙ্গে কথা বলছি। সব কিছু রেডি করে ছেলেকে স্নান করিয়ে একদম রেডি করে আর্টের বোর্ড, কালার সব কিছু দিয়ে পাঠিয়ে দেব। কিন্তু এটা তো মেন রোড, তোমরা জানো অনেক গাড়ি ঘোড়া চলে। তো অপেক্ষা করছি যে কখন কে ফোন করবে আর একবার যে এখন শুরু হবে, তখনই ওকে পাঠাবো। আর রাস্তাটা ওদেরকে পার করে দিতে হবে, ওরা তো অনেকটা ছোট। আর এদিকে আয়ুষ বাবা ভাত খেতে চাচ্ছিল না, যার জন্য প্রিয়া ওকে একটু জোরজবস্তি ভাত খাইয়ে দিল। কেননা ও সকালে লাল চা আর বিস্কিট বোধহয় খেয়েছে, লাল চা খেলে ও আর খেতে চায় না। তো এদিকে ওকে খাইয়ে একটুখানি ভাত বেশি গিয়েছিল, তো মার তো নিরামিষ সবজি হয়ে গেছিলো, তো প্রিয়াকে দিয়েছিল, টেস্ট করছিল সবজি, আর আমি ওকে জল দিয়ে আসলাম।
তো এদিকে দেখো আমি বসিয়েছি ফুলকপি আলু দিয়ে সবজি, এটাই আজকে রান্না করব। আজ হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ, তোমরা জানো। তো আজ এই জন্য গ্যাসটাকে মেজে আমি এখানেই করে নিচ্ছি। আর মা আজকে অনেক সকাল সকাল ওই ঘরে সবজি বানিয়ে নিয়েছে। তো আমরা বিয়েবাড়ি যাব, বিয়েবাড়ি গেলেও আমাদের ওখানে নিরামিষের আয়োজন করা আছে, কেননা আমার বাপের বাড়ির থেকে যারা যারা যাবে সবাই হচ্ছে নিরামিষ। তো যাই হোক, আমি একটুখানি ফুলকপির সবজিটা বানিয়ে নেব। মার শরীর ভালো না, মা বাদবাকি ভাজা, পাঁপড় ভাজা, শাক করেছে। তো আমাকে বলেছিল যে ফুলকপি আলুর একটু সবজি বানাতে, যার জন্য আমি একটু ফুলকপি আলুর সবজিটা বানিয়ে নিচ্ছি। এদিকে আবার ফোন করে বলছে সেলফ হেল্প গ্রুপের যে নেত্রী আছে উঁচু পদে, উনি আমাকে ফোন করে বলছে আমাকেও নাকি একটুখানি ওখানে যেতে হবে, রেলি করতে হবে হলুদ কালারের শাড়ি পরে। তো আমি বললাম আজ আমার একটু অসুবিধে, আমি এক জায়গায় যাব। তো এক জায়গায় গেলে তোমরা তো জানো বন্ধুরা, কতটা কিছু গুছিয়ে বাড়ির থেকে বেরোতে হয়, আর ওখানে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আমি না বলা সত্ত্বেও উনি আমাকে জোর করছে, যেহেতু আমি আমাদের দলের দলনেত্রী পদে আছি, আমার নাকি একটা সই করতে হবে, ওখানে অ্যাটেন্ড থাকতে হবে। তো যেহেতু পদে আছি, তো এইটা তো অস্বীকার করতে পারবো না, যার জন্য তাড়াহুড়ো করে রান্নাটাকে সেরে ওখানে চলে যাব। এদিকে দেখো ছোটো মা এসেছে, ছোটো মাকেও যেতে বলছি, যেহেতু 2-4 জন লাগবে। রেডি হয়ে নিলাম, মানে হুট করে আজকে তো একটু বিয়ে বাড়ি যাওয়ার কথা, অনেক দূর অবশ্য তুফানগঞ্জ। তারপরে আবার এদিকে আমাদের এই যে তোমরা তো দেখেছো সেলফ হেল্প গ্রুপের যে অফিসটা, ওই অফিসে আজকে হঠাৎ করে আমাকে এখনই খবর দিল যে বাচ্চাদের আর্টের কম্পিটিশন আছে। তাড়াহুড়ো করে আয়ুষ, বনি, নন্দিনী, আমার ছেলেকে তাড়াতাড়ি একদম খবর পাঠিয়ে স্নান করে ওকে পাঠিয়ে দিলাম। এখন শুনছি যে মাকে লাগবে হলুদ শাড়ি পরা, তো এটাই হাতের কাছে পেলাম, হলুদ হলুদ টাইপের, এটাই পরে চলে যাচ্ছি অফিসে। তো যাই, দেখা যাক কি হয়। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এই যে হচ্ছে অফিসটা, কাছের থেকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এদিকে দেখি দাদাভাইও এসেছে, আবার শেফালিদি এসেছে, সবাই এখানে দেখি আছে। তো আমিও আসলাম, এখানে অনেক দিনের পুরনো কলিগের সঙ্গেও দেখা হলো, মিথিলা, ওর সঙ্গেও দেখা হলো। এদিকে খাতা দিচ্ছে, আর যারা আছে এরা সবাই চেনা জানা, আমাকেও একটুখানি হেল্প করে দিতে বলছিল, যার জন্য আমি খাতাপত্রগুলো একটুখানি লাগিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো পমি, পল্লবী, আয়ুষ, জুই সব একসঙ্গে বসেছে, আর সবার খাতাগুলোই আমি লাগিয়ে দিচ্ছিলাম। তো দেখো আর্ট কম্পিটিশন তো এর আগে কখনো আমার ছেলে দেয়নি, মাত্র ও আর্ট শিখছে। তো আজ হঠাৎ করে বলেছে, একটুখানি যদি আগের থেকে খবরটা দিত তাহলে হয়তো একটুখানি প্র্যাকটিস করাতে পারতাম, কিন্তু সময় যেহেতু নেই। আর প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, সবথেকে হচ্ছে একটা কম্পিটিশনে যোগদান দেওয়ার সাহস আর মানসিকতা। এই জন্যই ওকে আমি আবার পাঠিয়ে দিলাম যে বাবা প্রাইজ পাইতে হবে না, তুমি গিয়ে সুন্দর করে আর্ট করে নিয়ে আসো। তো দেখো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দিদিদেরকে জিজ্ঞাসা করলাম আমি কি একটু ভিডিও করতে পারি, তখন বললো অবশ্যই করতে পারো, ওদের কোনো ধরা বাধা নেই, যার জন্য আমি কিন্তু একটুখানি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আর্টটা, এটা বনি করছে, এখনও ওর কমপ্লিট হয়নি। এদিকে দেখো নন্দিনীও করছে। তারপরে চলে আসলাম আমরা রেলিতে, এই যে আমাদেরকে নাকি একটা রেলি করতে হবে সমস্ত মহিলাদের মিলে। তো একটুখানি তোমাদের সঙ্গে রেলিটাও শেয়ার করলাম। প্রায় আমাদের এই সেলফ হেল্প গ্রুপের অফিসে কিন্তু ডাক পড়ে, যারা যারা পদে থাকে তাদেরকে ডাকে, আর রেলি হয় আর কি। তো দেখো রেডি হয়ে নিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই আর বাবু আগেই বাইক নিয়ে বেরিয়ে পড়লো, অলরেডি সন্ধ্যা লেগে গেছে, আর লেট করবো না, বিয়েবাড়ি গিয়ে দেখা হচ্ছে। তুফানগঞ্জ যেতে যে টোলনাটা পড়ে, সেই টোলনার ওই জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম, তো তোমাদের সঙ্গে
ভিডিওটা একটুখানি শেয়ার করলাম। এইদিকে দেখো বাবার ছেলে কিন্তু একদম হেলমেট দিয়ে। তো চলে আসলাম বিয়েবাড়িতে এসে তো বিশ্বাস করবে না, এই যে এটা হচ্ছে আমার ভাইস্তার বিয়ে হলো। আমার যে এতটা আনন্দ হবে এটা আমি ভাবতে পারিনি। আজ আমি সেই মাধ্যমিক দিয়ে পিসির বাড়িতে এসেছিলাম, এটাই সবথেকে আমার বড় পিসি। যদিও বা বড় পিসিকে আমরা দেখিনি, কিন্তু কি বলতো, পিসি মারা গিয়েছে, আমাদের পিসেমশাই বিয়ে করেছে, কিন্তু আমরা কখনো বুঝতেও পারিনি যে পিসি আমার এটা সৎ পিসি। এটা হচ্ছে আমার বড় মা, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এই যে আমার জেঠু, বড় মা, মা সবাই দাঁড়িয়ে আছি। আর বিশ্বাস করো এত আনন্দ হচ্ছিল, 20 বৎসর পর আজকে আমি ওখানে গিয়েছি। সবাই আমাকে নিয়ে টানাটানি করছিল। এই যে আমার বৌদি ভাই আর এই যে ছেলে ওর মামির কাছে সবসময় থাকে, মানে মামি হলে আর কাউকে লাগে না। তো এই যে তোমাদের দাদা ভাই একটুখানি ক্যামেরাবন্দি করছিল সবাইকে, এই যে ছবিও উঠছিলাম 2-1টা করে। খুব এনজয় হয়েছে বিয়েটাতে। এই যে দেখো আমার কিন্তু এটা দাদা, অনেকটাই আমার মতো। দাদা আর ভাই বোনের মুখটা অনেকটা মিল। অনেকেই না আমাদেরকে দেখলেই বলে, যদি আমাকে না দেখে দাদাকে দেখেও অনেকে জিজ্ঞাসা করে তুমি কি দীপক কার্জির বোন। তো অনেকটাই একই রকম আমরা। তো ছবি ওটা মোটামুটি হয়ে গেল, একটুখানি ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখন বেরিয়ে পড়বো, বাড়ির দিকে রওনা দিব। যেতেই দিচ্ছিল না পিসি, ওরাই এত মানে টানাটানি করছিল। তো তারপরেও আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো মারুতিতে গেছে নীলাদ্রি ওরা মাদের সঙ্গে, আর তোমাদের দাদা ভাই আর আমি স্কুটিতে, আর আমার দাদা আর কাকু হচ্ছে স্কুটিতে। রাত্রে শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মামার বাড়ি এসে সেই খুশি। এই যে দেখো তোমাদের দাদা ভাই বাইক চালাতে চালাতে এসে হয়ে গেছে। ফাইনালি চলে আসলাম আমার বাপের বাড়িতে। তো বিয়েটা ছিল তুফানগঞ্জ বলরামপুর চৌপতির ওখানে, ওইদিক থেকে এইদিকে শর্টকাট আমার বাপের বাড়ি আসা যায়। তো এখানে চলে আসলাম। কালকে অবশ্যই আমার বাপের বাড়ির এরিয়াটা এবং পরিবেশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। শুভরাত্রি।